মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল। কথা বলেছেন স্বজনদের সঙ্গে। 24 ঘন্টা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে। নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। জনগণকে সচেষ্ট থাকার আহ্বান। জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, বলেছেন স্বরাষ্ট্র সচিব। গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সার্জিসের। শুরু হয়েছে ঈদে বাড়ি ফেরা। রাজধানীতে বাড়ছে ঈদের কেনাকাটা। পোশাকে এসেছে নতুন ফ্যাশন আর বৈচিত্র্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন তামিম ইকবাল। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন দেশের এই সুপারস্টার ক্রিকেটার। সাথে সাথেই তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে 2টি ব্লক ধরা পড়ে এবং একটিতে রিং পরানো হয়। দায়িত্বরত ডাক্তাররা জানান তার অবস্থা এখন অনেকটাই ভালো। মনির হোসেন খানের রিপোর্ট। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে টসে নামেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। টস শেষে ড্রেসিং রুমে ফিরে বুকের ব্যথায় অস্বস্তি বোধ করছিলেন তিনি। দ্রুত হেলিকপ্টার খবর দেওয়া হয়। এর মাঝেই অবস্থার অবনতি হতে থাকে তার। হেলিকপ্টারে তোলার আগেই জ্ঞান হারান তামিম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশের কেপিজে হাসপাতালে। মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এ সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। তামিম মানে কোনো কথা তো নাই, কোনো প্রকার জ্ঞান নাই, অচেতন অবস্থায়। তখন ডাক্তার, আমরা কিন্তু খুব ভরকায় গেছি, আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করব। ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ডালিম পাঞ্চ করতেছে ওকে, কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই, এরকম একটা সিচুয়েশন। তো ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কি করা উচিত। বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট, একটা মেসিভ কিছু হতো। আমরা বরঞ্চ আবার এই হাসপাতালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে। সেখানে 22 মিনিট সিপিআর দেওয়ার পর তার শ্বাস ফিরে আসে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা, আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। ঘটনা শোনার পর ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করা হয়। বোর্ড সভাপতি চাচা আকরাম খান সহ পরিচালকরা হাজির হন কেপিজে হাসপাতালে। এখন ভালো আছে, এখন ভালো আছে, না ঢাকা নিতে পারবে না এখন। ম্যাচ শেষে তাকে দেখতে আসেন সতীর্থরা। ডাক্তার জানান তামিমের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক, জ্ঞান ফিরেছে তার। রাখা হয়েছে 24 ঘন্টার পর্যবেক্ষণে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিল করা হয় রাজধানীর লেডিস ক্লাবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সামগ্রী বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের
মতামত জমা হয়েছে, যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, যে প্রত্যাশা নিয়ে 1971 সালে জনগণ জীবন দিয়েছিল, যে উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এদেশের মানুষ আত্মত্যাগ করেছিল, যে কারণে 2024 সালের জুলাই আগস্টে মানুষ জীবন দিয়েছে, দেশপ্রেমিক সেসব মানুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। তারেক রহমান জানান, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো মানুষই চায় না দেশ আগের অবস্থায় ফিরে যাক, তাই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম এ সময় বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। এনসিপি নতুন বাংলাদেশ চায়, যেখানে রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে জনগণের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এর জন্য গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিস্ট শক্তি যেন অংশগ্রহণ করতে না পারে, সে আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এর জন্য সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এনসিপি শুধু নতুন রাজনৈতিক দল নয়, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার, বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে। এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। দেশে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে বলে যে খবরটি ছড়িয়েছে তা গসিপ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত সমঝোতা সই শেষে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশের পক্ষে আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ এতে সই করেছেন। ঈদের পরে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সরকারের কোনো ঢিলেমি নেই। জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থা যাতে বজায় থাকে সে চেষ্টা করছে বর্তমান সরকার। ভিজিলেন্সি একটুও কমায় নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয়। জানান, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে তাদের দলের মধ্যে মতানৈক্য নেই। সার্জিস আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়।
সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শও দেন সার্জিস আলম। শুধু বাংলাদেশ সেনাবাহিনী 2016 সালের 26 জুলাই রাজধানীর কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে 9 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং এসপি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই 3 আসামিকে আগামী 7 মে আবারও হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলা হয়েছে। এছাড়া মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা এবং আসামি গ্রেফতারের সংখ্যা নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়েছে ট্রাইব্যুনাল। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদী বন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। শাহেদা পিয়াকে সাথে নিয়ে রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাফওয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, উপদেষ্টা ফারুকি আজম, অধ্যাপক বিধান চন্দ্র রায় ও ফরিদ আক্তার। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন, এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। পরে 6 উপদেষ্টা ফেরিতে চড়েই সন্দ্বীপে পৌঁছান। নৌরুট চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপবাসী জীবনমান উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা উত্তরসভা ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষর মাধ্যমে এই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্ষা মৌসুমে সি ট্রাক দিয়ে চালু রাখা হলেও অচিরেই কোস্টাল ফেরি চালু করা হবে। ফেরি সেবা চালু করতে 2 প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়িয়ে আগেভাগে স্বাচ্ছন্দ্যকে বেছে নিচ্ছেন অনেকেই। এবার ঈদ যাত্রায় চলবে 10টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক থাকা এবং অনলাইনে টিকিট কাটতে পেরে স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছেন ঘরমুখো মানুষেরা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। ঈদের এখনও সপ্তাহখানেক বাকি, কিন্তু ছুটি থাকায় বাড়ি ফিরতে অনেকে ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। অনেকে চাপ সামলাতে পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন গন্তব্যে। তবে হাতে আরও সময় থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি চাপ। আমি আরও আগে টিকিট কেটে রেখেছিলাম, আমার ভার্সিটি অফ হয়ে গেছে, এক্সামও শেষ হয়ে গেছে, এই কারণে আগে থেকেই চলে যাচ্ছি, কারণ পরে অনেক ভিড় হবে। ওদেরকে পাঠাই দিচ্ছি, আমি পরে যাব, আমি অফিস শেষ করে পরে যাব। আমি গেলবার আমার এই এমন দিনও গাড়ি ফিল আপ ছিল, এখনো আমার অনেক গাড়ির 10 সিট 20 সিট করে খালি আছে। আজ থেকে ট্রেনে ঈদের আগাম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। অনলাইনে টিকিট কাটায় বাড়তি ভোগান্তি নেই, ঠিক আছে ট্রেনের শিডিউলও। রমজানের শেষ সময়টা মা বাবার সাথে কাটাইতে চাই আর কি, এই জন্য একটু আগে যাও। 1-2 মিনিটের মধ্যে সব টিকিট বুক হয়ে যায় আর কি, একটু স্ট্রাগল হয়, তো টিকিট ম্যানেজ হয়েছে কোনো মতে, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো যানজটে না পড়ি, তার জন্য আগে যাওয়া।
কোনো ভোগান্তি নয়, বাট আগে যাওয়ার কারণ হচ্ছে পরে মানে ফেস না করতে হয়, প্রবলেম ফেস না করতে হয়, সবার সাথে একসাথে গ্যাদারিং না করতে হয়, এর জন্য আগে যাওয়া। ট্রেনের চাপ তেমন কোনো লোকজনের খুব একটা হ্যাসেল আমাদের করতে হয় নাই, সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে আর কি, যাওয়া জার্নিটা একটা এনজয়ফুল মনে হচ্ছে। স্কুল কলেজ ছুটি থাকায় নানুবাড়ি দাদুবাড়ি যাওয়ার অন্যরকম আনন্দে শিশু কিশোররা। আমরা যাচ্ছি হলো আমাদের নানু বাড়িতে, দাদু বাড়িতে যা খুশি তাই করবো। ওইখানে 3টা ভাই আছে, ওদের সাথে খেলাধুলা করবো। কলেজ খুলে দিবে, তারপর ঝামেলা হয়ে যাবে, প্রেশার পড়ালেখা, ছুটি পাইছি, এখন ঘুরতে যাব। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এবার ঈদে 10টি বিশেষ ট্রেন চলবে জানিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আর মাত্র কদিন পর পবিত্র ঈদ উল ফিতর। এদের এই আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সারা লাইফস্টাইল নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব কালেকশন। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাকেও এসেছে বৈচিত্র্য। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশীয় পোশাক খাতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সারা লাইফস্টাইল। 2018 সাল থেকে শুরু হওয়া এই পোশাক ব্র্যান্ডটি গুণগত মান ও সহনশীল দামের জন্য সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয়। ঈদকে সামনে রেখে তাই বাহারি পোশাকে সেজেছে রাজধানীর মোহাম্মদপুর সারা আউটলেট। কেউ পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধু বান্ধবদের নিয়ে হাজির পছন্দসই জিনিস কিনতে। আগেভাগেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা শেষ করছেন ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকবারই ও পরেও আছে, ওদের সারা ড্রেসই পরে আছে। আমি এখান থেকেই পারচেস করি ছেলে মেয়ের জন্য, একটু সুবিধা হয়, ঘুরে বেড়ানো, স্পেসটা বড়, ঘুরে বেড়িয়ে দেখে নিতে সুবিধা হয়। এই বছর কালেকশন আছে, সুন্দর সুন্দর আছে, কিন্তু প্রাইসটা বেশি। আর ড্রেস আমার পছন্দ হয়, আমার অনেকগুলোই সারা ড্রেস আছে। কালেকশন ইজ নট ব্যাড, আর মান অবভিয়াসলি কোয়ালিটি আছে আর কি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্ট। আমি আজকে আসলে আসছি আমার হাজবেন্ডের জন্য দেখতে, আর দেখছি নিব, আব্বুর জন্য নিব, ভাইয়ার জন্য নিব, বাচ্চাদের জন্য। এখানে কাপড়গুলো খুব কোয়ালিটি মানে ভালো, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এটা, আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে আছে। আবহাওয়া ও ক্রেতাদের কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও সারা ফ্যাশন নিয়ে এসেছে কাটিং ও প্যাটার্নে ভিন্নতা। কটন, সিনথেটিক, সিল্কের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। অন্য বছরের তুলনায় এবার মোটামুটি ভালো হচ্ছে। আমাদের সারাতে রিজনেবল প্রাইস থাকাতে কাস্টমারের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, কাস্টমার আসছে এবং নিজেদের জন্য পারচেজ করতেছে, নিজের প্রিয়জনদের জন্য পারচেজ করতেছে। নতুন কালেকশনগুলো আছে সেগুলো আশা করি বিগত দিনের থেকে সম্পূর্ণ আলাদা, যেটা অবশ্যই কাস্টমার একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এখন পর্যন্ত কাস্টমারের রেসপন্স ভালো পাচ্ছি। সামনে ঈদের আরও কালেকশন ইনশাআল্লাহ পাবেন, আরও কাস্টমারের আশা করি আরও নতুন কিছু পাবে ইনশাআল্লাহ। এবারের ঈদে সারা আউটলেটগুলোতে মেয়েদের জন্য বিক্রি হচ্ছে ফ্রক সেট, 3 পিস, কুর্তি, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আইটেম। ছেলেদের পোশাকেও আছে ভিন্নতা, পাশাপাশি অনলাইন লেনদেনে থাকছে বিশেষ মূল্য ছাড়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইফতারের সময় হয়ে এলেই ময়মনসিংহ নগরী রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা স্কুল মোড়ে টক মিষ্টি জিলাপি আর শারিন্দার হালিম না হলে যেন ইফতার জমেই না। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। রোজার মাস এলেই শহরে শারিন্দা, সরগরম ধানসিঁড়ি, রমথ্রি, নবাবী, পাক মুসলিম সহ নামিদামি রেস্টুরেন্টগুলোর পাশাপাশি মুখরোচক ও রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন মৌসুমি বিক্রেতারা। ইফতারের সময় হয়ে এলেও এসব দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। খাবারের সুঘ্রাণে ভরে ওঠে চারপাশ। নগরবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোজাদারদের জন্য ইফতারের রকমারি আয়োজন থাকে। এর মধ্যে নতুন বাজারের টক মিষ্টি জিলাপি আর শারিন্দার হালিম সুখ্যাতি শহর জুড়ে। আসলে বাসায় তো সবসময় সময় পাওয়া যায় না অত কিছু করার, তাই আসলে বাইরে থেকে কেনা। কিছু আইটেম আছে যেটা রমজান ছাড়া পাওয়া যায় না, তো নর্মালি সেই আইটেমগুলো আমরা একটু বাইরে থেকে নিই। এখান থেকে হালিম নিলাম, এদিকে থেকে ইফতারি নিলাম, আর হালিমটা স্পেশালি শারিন্দার অনেক ভালো। পেঁয়াজু বেগুনের মতো নিয়মিত ইফতারের পাশাপাশি রয়েছে চিকেন গ্রিল, শামি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, রেশমি কাবাব, পিঠাপুলি সহ সুস্বাদু সব খাবার। মাটন হালিম হয় আমাদের স্পেশাল, মোটা জিলাপি হয়, শাহী জিলাপি হয়, আমাদের গুড়ের জিলাপি হয়। আর ময়মনসিংহ শহরের মধ্যে গুড়ের জিলাপিটা একমাত্র আমরাই করেছি। মাটন কাঠি চপ, আমাদের কাঠি চপটা
অনেক সুস্বাদু। আমাদের স্পেশাল একটা আইটেম হচ্ছে পুরান ঢাকার আপনার হচ্ছে দই বড়া, এটা আমাদের স্পেশাল আইটেম। আর একটা হচ্ছে মাটন কলিজা সমোচা। আর একটা স্পেশাল আইটেম হচ্ছে কাঠি কাবাব, টাংরি কাবাব, তান্দুরি, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন ললিপপ আছে, স্পেশাল আলুর চপ আছে, তারপর আপনার হচ্ছে আমাদের ফিশ কাটলেট আছে, চিকেন কাটলেট আছে। ইফতারের আয়োজনে এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনের নজরদারির তাগিদ ভোক্তা সাধারণের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা এককভাবে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন ভিন্ন শক্তি অন্য পন্থায় গণতন্ত্র নির্বাচনকে ধ্বংসের চেষ্টা করছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব। এদিকে রাজধানীর পিজি হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ। তিনি বলেন, বিগত দিনের মতো গতানুগতিক রাজনীতি চলবে না। শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে, তা বুঝেই রাজনীতি করার দিক নির্দেশনা দিয়েছেন পার্টি নেতাদের। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গভীর রাতে গ্রেফতারের যে খবর বেরিয়েছে তা কেবলই গুজব। এর মাধ্যমে উত্তেজনা তৈরির অপচেষ্টা করছে পলাতক গোষ্ঠী। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এবি পার্টির চেয়ারম্যানের দাবি, রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে মর্মে গুজব ছড়ায়। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী এবং ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে বলে অভিযোগ তার। এবি পার্টির চেয়ারম্যান জানান, ঐকমত্য কমিশনের 166 প্রস্তাবে লিখিত মতামত দিয়েছেন তারা। ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। বলা হয়েছে, নানা অপকর্মে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন মিনহাজ উদ্দিন। আর জিনিয়া জিন্নাতের বাবা মুক্তিযোদ্ধা না হলেও সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র সচিব জিন্নাত। মিনালা দিবার রিপোর্ট। কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন আশরাফুজ্জামান মিনহাজ। সিনিয়র সহকারী সচিব জিনিয়া আক্তার, আরেক নারী তাহমিদা আক্তার তন্নি, এক নারী জজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য সহ আরও কয়েকজনকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি। বিভিন্ন অপকর্মে আমলা, রাজনীতিবিদ, বিচারক ও পুলিশকে ব্যবহার করেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। বহুরূপী এই মিনহাজকে নিয়ে এক ভুক্তভোগীর অভিযোগ জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। দুদকে দেয়া 13টি অভিযোগের মধ্যে বলা হয়েছে, বাবার ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছে আশরাফুজ্জামান মিনহাজের স্ত্রী জিনিয়া জান্নাত। দুদকের ওই নথিতে জিনিয়ার বাবার পেশায় দেখা যায় বিমান, সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। বিভিন্ন নথিতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহারও করেছেন এই জিনিয়ার বাবা। অভিযোগে আরও বলা হয়, নরসিংদী শিবপুরে বিসিএস ক্যাডার জিনিয়া জান্নাতের স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদা আদায় করা ছিল তার নিত্যদিনের কর্ম। অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ করতেন এই আশরাফুজ্জামান মিনহাজ। স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি, দেননি গাড়ি মেরামতের টাকাও। উল্টো সরিয়েছেন শোকজের নথি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জান্নাত। আশরাফুজ্জামান মিনহাজ নামে কাউকে চিনেন না বলে দাবি করলেও ছবি দেখালে স্বীকার করেন মিনহাজ তার স্বামী। আপনি যেটা বলেছেন আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা। আপনি এই নামে আমি কাউকে চিনি না। আসলে এই ব্যক্তি তো এক না আপনার, উনি আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। এর আগে টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে জিনিয়া জান্নাতের বিরুদ্ধে। সেই মেডিকেল সনদে উল্লেখ ছিল না তার স্বামীর নাম। এদিকে অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।
আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কম হয়ে হোক, কর কাঠামো ঠিক হওয়া উচিত বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন বলেও তিনি জানিয়েছেন। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট হার নিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়া যৌক্তিক নয়, কারণ শেষ পর্যন্ত ভ্যাট দেন ক্রেতারা। জাতীয় রাজস্ব বোর্ডে নিয়মিত প্রাক বাজেট আলোচনায় অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ERF এর সঙ্গে বৈঠক হয়েছে এনবিআর-এর। এই সময় এনবিআর চেয়ারম্যান কথা বলেন বাজেটের আকার নিয়ে। ব্যক্তি শ্রেণীর কর কোম্পানির কর্পোরেট করের চেয়ে বেশি হওয়া উচিত মন্তব্য করে এনবিআর বলেছেন, কর ফাঁকি ধরার কার্যক্রম কম, তাই আগামীতে ফাঁকি ধরায় ফোকাস দেবে এনবিআর। এর আগে ERF বাজেট প্রস্তাবনায় করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ থেকে 4 লাখ টাকা করা সহ 37 দফা প্রস্তাব তুলে ধরে। সুন্দর সবার যাতে ভালো হয় এই ধরনের করতে পারি। তো আমাদের ট্যাক্স কিছুটা কমলেও আমি রিকোয়েস্ট করেছি স্যারকে যে স্যার বাজেটের সাইজ ছোট করেন, জনগণকে একটু আরাম দেন। আমরা কিন্তু পলিসি লেভেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি, আর আমরা কালেকশন বাড়াবো, যেটা বললাম আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে, এটা আপনারা টের পাবেন। সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন করে নিয়মিত মূল্যস্ফীতি ও মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে তামাক পণ্যের কর হার বৃদ্ধির সুপারিশ করেছে প্রজ্ঞা, আত্মা ও টোবাকো ফ্রি উই সহ তামাক বিরোধী জোট। জাতীয় প্রেস ক্লাবে কেমন তামাক কর চাই শীর্ষক প্রাক বাজেটের সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এছাড়াও সিগারেটের বিভিন্ন মূল্যস্তর নির্ধারণ, বিড়ির কর ও দাম বাড়ানো, ধোঁয়াহীন তামাক পণ্যে কর আহরণ জোরদার সহ 7 দফা সুপারিশ করেছে প্রজ্ঞা, আত্মা। এতে বলা হয়, বাংলাদেশের বর্তমান কর কাঠামো অত্যন্ত জটিল, যা তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে যথেষ্ট নয়। সিগারেটের উপর ত্রুটিপূর্ণ কর হার থাকায় দাম বৃদ্ধির পর উচ্চ ও মধ্যম স্তরের ভোক্তারা নিম্ন স্তরের সিগারেট বেছে নেন, যাতে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ে। 2006-07 সালে নিম্ন স্তরের সিগারেটের মার্কেট শেয়ার 25% থেকে বেড়ে 2020-21 সালে তা 75% দাঁড়িয়েছে বলেও জানানো হয় তামাক বিরোধী জোটের সংবাদ সম্মেলনে। ফুটপাত ঘেঁষে লাইনে দাঁড়িয়ে চলতি পথের মানুষ, সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের অসংখ্য মানুষের মাঝে পুরো রমজান জুড়ে ইফতার বিতরণ করছে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন। ইফতারে পুষ্টিকর খাবার পেয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মুখে। রিপোর্ট করছেন ইদ্রিস আলম। রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এর 4 নম্বর রোড, লম্বা লাইন। কেউ এসেছে হুইল চেয়ারে বসে ইফতারি নিতে, কারো হাতে ইফতারির প্যাকেট, কারো বা বক্স, চোখে মুখে আনন্দের ছোঁয়া। এভাবে মাহে রমজানে চলতি পথের যাত্রী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্ষুধা নিবারণ নামের এই ফাউন্ডেশন। গত বছরও নিয়ে গেছি সুষ্ঠুভাবে, এবছরও সুষ্ঠুভাবে এখানে নিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে। খাওয়া তো বড় কথা না, রোজা থাকি আই মানুষ দেই, খুব ভালো লাগে। এই যে কষ্ট করতেছি বাচ্চা বুচ্চা লিয়া, এটা খুব আনন্দ। রমজান জুড়ে প্রতিদিন চলতি পথের ও নিম্ন আয়ের প্রায় 5 থেকে 600 মানুষের ইফতারের ব্যবস্থা করে থাকে এই সংগঠনটি। এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তাদের বলে জানান প্রতিষ্ঠানটির ফাউন্ডার। আজকে দেখেন এই ইফতারের সময় প্রত্যেকের টেবিলে অনেক ভালো ভালো ইফতার আছে, কিন্তু আপনার টাকা দেখেন এদের ভিতরে, এদের টেবিলে কি সেই ইফতারটা আছে? আপনি যদি এইভাবে চিন্তা করেন, ওই চিন্তা থেকে এখানে চলে আসা। প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করলেও এটা আসলে বেশ কয়েক বছর ধরে যেহেতু চালু আছে, এটার পরিসরটা ব্যাপক হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু ভালোভাবে করতে পারছি, বাট আমাদের আন্তরিকতা আছে। প্রতিদিনের ইফতারের তালিকায় থাকে ভিন্নতা। কোনোদিন মোরগ পোলাও, চিকেন রোস্ট, ডাল সবজি, ডিম খিচুড়ি, কোনোদিন আবার স্বাভাবিক ইফতার সামগ্রী। খুবই ভালো লাগার অ্যাকচুয়ালি একটা বিষয়, কারণ হচ্ছে যে এত ছোট বয়স থেকে আমরা এগুলা মা বাবাদের কাছ থেকে শিখে এগুলো করা হচ্ছে, আর পরের প্ল্যান আছে যে আরো বড় কিছু করার। এদিকে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের সদস্য উত্তম সরকার বলেন, আমাদের এই খাবারটি ছিন্নমূল মানুষ ও চলতি পথের মানুষের জন্য। এটা একেবারে আমাদের পার্সোনাল একটা ব্যক্তিগত উদ্যোগ, আমাদের বন্ধু মহল থেকে এটা আসলে করা। আমরা এটা দীর্ঘ 5 বছর ধরে করে আসতেছি। আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর পরিবেশ সবাইকে দেওয়ার চেষ্টা করি। জানি না আল্লাহ পাক কতটুকু রাখছে, চেষ্টা করি সবার জন্য। রমজান মাসে চলতি পথের রোজাদার, সুবিধা বঞ্চিত, নিম্ন আয়ের মানুষকে ইফতারি ও খাবার বিতরণ করতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে সুবিধাভোগীরাও বেজায় খুশি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিআইএম এর যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে।
রাজধানীর সুবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট BIM এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব এর উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ফখরুল আলম। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে 150 নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MA মজিদের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। 3 দিনব্যাপী ICBC এক্সপো মেলা হয়েছে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে। ক্যাবেল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটিতে দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি এবং সংশ্লিষ্টরা এতে অংশ নেন। চট্টগ্রামে মিরেরসরাই এবং ফেনীর দাগনভূঞা সোশ্যাল ইসলামী ব্যাংকের 2টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত। বক্তব্য রাখেন মিরেরসরাই পৌরসভার সচিব মোহাম্মদ কাইয়ুম চৌধুরী, হিসাবরক্ষক কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম ও দাগনভূঞা উপশাখার ল্যান্ডলর্ড শাহাদাত হোসেন। রাজধানীর ফরচুন স্কয়ার কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন SCB এর চেয়ারম্যান রেজাউল করিম। উপস্থিত ছিলেন শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান ও ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা সহ অন্যরা। বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী শায়লা কামালের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে ফরিদপুরে। শহরের মইজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে এর আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। কৃষক দল 5 নম্বর বিদ্যানন্দ ইউনিয়ন শাখা এর উদ্যোগে এর আয়োজন করা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল, কথা বলেছেন স্বজনদের সঙ্গে, 24 ঘন্টা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের, জনগণকে সচেষ্ট থাকার আহ্বান। জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, বললেন স্বরাষ্ট্র সচিব, গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সার্জিসের। শুরু হয়েছে ঈদে বাড়ি ফেরা, রাজধানীতে বাড়ছে ঈদের কেনাকাটা, পোশাকে এসেছে নতুন ফ্যাশন আর বৈচিত্র্য। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।